Hello, welcome to MD's English Empire, an institution of learning English. তো চলো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিক এক্সামিনেশন যে সামনে আগত এক্সামিনেশনের জন্য কীভাবে ভালোভাবে তুমি পারফরমেন্স দেবে রাইটিং সেকশনে, যেটা নিয়ে সবার প্রায় কোশ্চেন থাকে মনে যে হাউ টু পারফর্ম গুড ইন রাইটিং ইংলিশ। ওকে, তো আমাদের ফার্স্ট কনসেপ্ট কিছু ক্লিয়ার থাকতে হবে। আমি কিছু বেসিক গ্রামার কনসেপ্ট দেখাবো, গ্রামার স্ট্রাকচার দেখাবো, তো ভিডিওটা স্কিপ করে গেলে তোমরা হয়তো সেই জিনিসটা পাবে না। যাই হোক, পুরো ভিডিওটি বারবার ভালো করে দেখার চেষ্টা করো, না হলে বুঝতে পারবে না যে আমি এখানে কি প্রেজেন্টেশন দিয়েছি। তো চলো কিছু কিছু বেসিক স্ট্রাকচার দেখো। একটা আমি স্ট্রাকচার যেটা একদম বেসিক স্ট্রাকচার আমি দেখো সেটা লিখে রেখেছি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখতে পাচ্ছ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটা নিশ্চয়ই তোমরা জানো। এই স্ট্রাকচার জানলে আশা করি সাধারণ সেন্টেন্স তোমরা লিখতে পারবে। ঠিক আছে, তো দেখো সেকেন্ড স্ট্রাকচারের কথা যদি বলি, রাইটিংয়ের ক্ষেত্রে, মাধ্যমিকের রাইটিংয়ের ক্ষেত্রে, যে কোনো রাইটিং লেখার ক্ষেত্রে, ধরো সেটা লেটার হোক বা অন্য কিছু, একটা কনভেনশনাল যে কিছু কিছু সেন্টেন্স শিখে নেওয়ার পর কি করতে হয়, নিজে লেখার যে এবিলিটি এটা প্রুভ করার চেষ্টা করতে হয়, বা একটু ভালো শার্প করার চেষ্টা করতে হয়। তো নিজে লেখার এবিলিটি তুমি কীভাবে পাবে? স্ট্রাকচারগুলোকে ফলো করে এবং বারবার এই স্ট্রাকচারগুলোকে নিয়ে একটা একটা এক্সাম্পল লিখে তবেই তুমি তোমার নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারবে রাইটিং ইংলিশের জন্য। তো দেখো এইটা হচ্ছে ফার্স্ট স্ট্রাকচার, বারবার বলে দিচ্ছি, এস প্লাস ভি প্লাস ও। ক্লিয়ার? তো এখানে দেখো আমি সাবজেক্ট একটা যদি নিই রাম, সরি এই পেনটা ইউজ করি, রাম। দেখো রাম যেহেতু আছে তাহলে রামের পর ভার্বের এখানে দুটো কন্ডিশনে ভার্ব আসে, একটা হচ্ছে V1 ভার্ব 1 প্লাস V5, সরি ভার্ব 1 অথবা ভার্ব 5 আসে। ঠিক আছে, এখানে তাহলে রাম যেহেতু দেখো এটা থার্ড পার্সন আছে, তাই তো থার্ড পার্সন, তো তাহলে কি হচ্ছে দেখো রাম, তাহলে ভার্বের 5 নম্বর ফর্ম আসবে, স্যার আসবে। তাহলে রাম প্লেজ, সাপোজ ধরলাম ফুটবল, দেখো সাধারণ সেন্টেন্স হয়ে গেল। যদি থাকতো ফার্স্ট পার্সনে আই, তাহলে তাহলে ভার্ব 1 খেত বা বসতো, দেখো তাহলে আই প্লে ফুটবল। স্যার সবই তো দেখালেন, তাহলে সেকেন্ড পার্সোনালি কি হতো? ইউ, সেকেন্ড পার্সোনালিও প্লে হতো, ভার্ব 1, ইউ প্লে ফুটবল। তো দেখো এরকম করে তুমি সাধারণ সেন্টেন্সটা লিখতে পারবে বা লেখার চেষ্টা করো। তো টেক্সট থেকে স্যার কিছু বলুন, এই স্ট্রাকচার দিয়ে টেক্সট থেকে কিছু এক্সাম্পল দেখো। মাধ্যমিকের টেক্সট থেকে এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন হচ্ছে যে তোমাদের স্বামী আছে, তাই তো? তো দেখো স্বামী কেমন প্রকৃতির ছিল ছেলে? মানে স্বামীর একটা ফোবিয়া ছিল। কি ফোবিয়া? যে একটা ভয়, স্কুল গেলে সামুয়েল স্যার তাকে বকবে, এই যে একটা ভয়, স্কুল যাওয়ার প্রতি যে একটা অনীহা, এটা স্যামুয়েলের ছিল, সরি আমাদের ক্যারেক্টার স্বামীর ছিল। তো দেখো এখানে এসভিও স্ট্রাকচার ইউজ করে কীভাবে লিখবো, স্বামী, দেখো তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা সেন্টেন্স পাস্ট টেন্সে থাকে এবং পাস্ট টেন্সে এই সেন্টেন্সটা থাকা উচিত, তো বোঝানোর জন্য এই স্ট্রাকচার অনুযায়ী আমি একটা সেন্টেন্স দেখো লিখছি স্বামী কি দিয়েই। ঠিক আছে, যেটা মনে পড়ছে আমার, যে স্বামী কি করতো, লাইনটা দেখবে তোমার আছে, স্বামী ওয়াজ আনউইলিং টু ছিল। হ্যাঁ, আমি দেখাচ্ছি এখানে দেখো, স্বামীর কি ছিল, যে স্বামী এটা বলেছিল কি, যে তার যে টিচার স্যামুয়েল একজন অ্যাংরি ম্যান ছিল, তাই তো? তাহলে স্বামী রিপ্লাইড দ্যাট ছিল। তাহলে আমি এখানে যদি
রিপ্লাইড না করে তোমাদেরকে বোঝানোর স্বার্থে জাস্ট বলছি এই স্ট্রাকচারটা বোঝানোর ক্ষেত্রে। তো এখানে তো আমি পাস্ট টেন্স ইউজ করতে পারবো না, এটা প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে স্বামী রিপ্লাইজ দেখো এখানে কি এলো, ভার্বের ভাব 5 এলো, হ্যাঁ, যেহেতু স্বামীটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো স্বামী রিপ্লাইজ দ্যাট হিজ টিচার স্যামুয়েল ইজ অ্যান অ্যাংরি ম্যান। আশা করি বুঝতে পারলে। এটাতে এই প্রথম স্ট্রাকচার প্রেজেন্ট স্ট্রাকচার। তো প্রেজেন্ট স্ট্রাকচারে কিছু কিছু সময় আমাদের নোটের ক্ষেত্রে প্রেজেন্ট স্ট্রাকচার প্রয়োজন হয়। রাইটিং লেখার ক্ষেত্রে, রাইটিং ইংলিশের ক্ষেত্রে আমরা সর্বদা কি করব, পাস্ট টেন্স করার চেষ্টা করবো, এবং পাস্ট টেন্সই হয় ডেফিনেটলি, বেশিরভাগটাই পাস্ট টেন্সে করতে হয় আমাদেরকে, এটুকু জেনে নাও। তো পাস্ট টেন্সের স্ট্রাকচারগুলো কী স্যার? তোমাদের পাস্ট টেন্সের স্ট্রাকচারগুলো মনে আছে? যদি না মনে থাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝটপট। এই পাস্ট টেন্সের স্ট্রাকচার কটা শুধুমাত্র রাইটিং ইংলিশের ক্ষেত্রেই নয়, তোমাদের এই স্ট্রাকচারটা না ভেরি হেল্পফুল হবে তোমাদের উত্তরের নোট লেখার ক্ষেত্রেও। ঠিক আছে, জীবনে যদি একবার শিখতে পারো তো এটা তোমাদের হেল্পফুল হবে খুব। তো দেখো আমি প্রথমে মানে পাস্টের কিছু স্ট্রাকচার দেখাচ্ছি বেসিক, হ্যাঁ, এই রকম করি পাস্ট টেন্স হয়, এটা বেসিক স্ট্রাকচার প্রেজেন্টের। দেখো পাস্টের বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। স্যার V2 কি? দেখবে ডি আসে সেন্টেন্সে, আসে কি না? তো ডি আসে, দেখবে যখন ডি আসে সেটা হচ্ছে V2 আন্ডারে পড়ে যায়, ডি। সেন্টেন্স বলুন স্যার একটা। দেখো আমি বললাম হি প্লেড, দেখো ইডি এসছে, ডি বা ইডি, ফুটবল। তাহলে পাস্ট টেন্সের ফার্স্ট স্ট্রাকচারটা ক্লিয়ার করতে হবে তোমাকে। প্রেজেন্টে একটা ফার্স্ট স্ট্রাকচার সিম্পল স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি আমি, পাস্টেরও একটা সিম্পল স্ট্রাকচার আমি দেখিয়ে দিলাম। কি করে ঝটপট মাথায় চলে আসতে হবে যে সাবজেক্ট আসবে, ভার্ব টু আসবে, ও আসবে, মানে অবজেক্ট আসবে। ক্লিয়ার এটুকু? তারপর যেটা দেখব 3 নম্বর স্ট্রাকচার, এটা 1, এটা 2 গেল। 3 নম্বর স্ট্রাকচার দেখি একটু। 3 নম্বর স্ট্রাকচারে কি দেখব? কন্টিনিউয়াস এবং অ্যাফার্মেটিভ সেন্সে, হ্যাঁ বাচক যাকে বলে। কি সেন্টেন্সের স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, ঠিক আছে, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস কি আসবে স্যার, একটা আইএনজি যোগ হবে ভার্বের সাথে, ওই ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ঠিক আছে, তো স্যার এটার একটা উদাহরণ দিন। হ্যাঁ দিচ্ছি, দেখো লিখে নাও। লেখো স্বামী ওয়াজ আনউইলিং। দেখবে টেক্সটটা অনেক সময় পাবে, তখন ঝটপট এইগুলি কি হয় শিখে নিতে হয় আমাদেরকে। আনউইলিং টু কি করতো? আনউইলিং টু গো টু স্কুল, স্বামী স্কুল যেতে পছন্দ করতো না, তাই তো? তাহলে এই স্ট্রাকচারটা আশা করি ক্লিয়ার তোমার। সাবজেক্ট আসবে, এটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, হ্যাঁ, আমি শর্ট ফর্মে লিখে রাখছি এফএফ। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, তার সঙ্গে ভার্বের আইএনজি, মেন ভার্বটা কিছু থাকবে V1 থাকবে আর কি, তার সঙ্গে আইএনজি যোগ হবে, দিয়ে অবজেক্ট বসবে। দেখো এসছে এখানে স্বামীটা কি সাবজেক্ট স্যার, এটা সাবজেক্ট। দেখো ওয়াজ অথবা ওয়ারের মধ্যে এসছে ওয়াজ, এটা তাহলে ওয়াজ এসছে, ওয়ার আসবে না, কারণ এখানে বেশি অধিক সংখ্যায় নেই, একজন যেহেতু বোঝাচ্ছে, তাই না? তারপর দেখো আনউইলিং, তাহলে এখানে দেখো বলেছিলাম কি এটা আনউইল ছিল, তার সঙ্গে আইএনজি যোগ করে আনউইলিং করে নিয়েছি। এবার এটা অবজেক্ট টু গো টু স্কুল আমি একটা পাঠে বসিয়ে দিলাম। পাস্ট টেন্সের স্ট্রাকচার কোটা তোমাকে মাথায় মনে রাখতে হবে, কারণ পাস্ট টেন্সের স্ট্রাকচার কোটাই বেশি লাগে রাইটিং ইংলিশের ক্ষেত্রে, বারবার বলছি। তো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ পজিটিভ দিক। তো এইরকম সেমই নেগেটিভ একটা ব্যাপার আছে, নেগেটিভ সেন্টেন্সও লিখতে হয়, দেখবে অনেক সময় নট আসে, নট সেন্টেন্সে। তো সেই স্ট্রাকচারটা কী স্যার? একটু দেখো স্লাইড ডিফারেন্স থাকে এইটার থেকে, বেশি বড় না।
জাস্ট স্লাইড ডিফারেন্স। দেখো নেগেটিভ কীভাবে করবে, নেগেটিভ স্ট্রাকচারটা দেখে নাও। কি দেবে? সাবজেক্ট দেবে, ওয়াজ ওয়্যার দেবে, একই দেখো মিলে যাবে পাশাপাশি। খালি তোমাকে এই নটটা মনে রাখতে হবে। আর ফার্স্ট ফর্ম প্লাস ধরো আইএনজি প্লাস অবজেক্ট, একই ব্যাপার। ওবিজে, এই দেখতে পাচ্ছ ওবিজে। তাহলে স্যার এটা একটা উদাহরণ দিন। হ্যাঁ অবশ্যই দিচ্ছি। দেখো এটাই, যদি এটাই করি, স্বামী ওয়াজ নট আনউইলিং, ঠিক আছে, টু গো টু স্কুল। বুঝতে পারলে? ক্লিয়ার? এই দুটো স্ট্রাকচার ক্লিয়ার? আর দুটো জিনিস তোমাদের আমি দেখাচ্ছি ঝটপট। একটা ডাব্লিউএইচ দিয়ে দিচ্ছি যে কীভাবে কোশ্চেন করতে হয়, আর একটা দেখিয়ে দেবো ডাব্লিউএইচের আবার কীভাবে ইন্ট্রোগেটিভ করা হয়। ঠিক আছে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ দেখাবো আর ইন্ট্রোগেটিভটা দেখাবো। ডাব্লিউএইচ ফ্যামিলি ইউজ করে। তো দেখো শুধুমাত্র ইন্ট্রোগেটিভটা আগে দেখাচ্ছি। প্রথমেই নিয়ে আসবে ডাব্লিউএইচ, দেখতে পাচ্ছ আশা করি। ডাব্লিউএইচ ফ্যামিলি, মানে ফ্যামিলি মানে স্যার হোয়াট, হুম, হোয়ার, হ্যাঁ যেগুলো আছে না পরপর থাকবে, হোয়েন, সেরকম একটা আসবে। তার সঙ্গে কি হবে স্যার? ডাইরেক্ট হবে ওয়াজ অথবা ওয়্যার, প্লাস সাবজেক্ট আসবে। তারপর কি আসবে স্যার? তারপর চোখ বুঝে লিখবে ভার্বের ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে যে ইন্ট্রোগেটিভ, INTRO DRRO GATIVE লিখে নিতে পারো। এটা হচ্ছে পজিটিভ ইন্ট্রোগেটিভ। তো একটা সেন্টেন্স উদাহরণ দিন স্যার। হ্যাঁ অবশ্যই উদাহরণ দিচ্ছি, লিখে নাও। দেখো আমি বলেছি ডাব্লিউএইচ ফ্যামিলি আগে নিয়ে আসতে। যেমন বললাম, ধরো এরকম প্রশ্ন থাকে তোমার যে হোয়ার, দেখো হোয়ারের পর ওয়াজটা কি করে আসলো স্যার, কি করে বুঝলাম আমি? কারণ আমি এখানে লিখলাম কি স্বামী, এই জন্য এখানে এলো এইটা সাবজেক্ট, এই অনুসারে এটা বসবে আর কি। তাহলে হোয়ার ওয়াজ স্বামী, ঠিক আছে। দেখো এখানে ওয়াজ ওয়ারের পর দেখো সাবজেক্ট এসছে, তাহলে হোয়ার ওয়াজ স্বামী, তারপর দেখো ডাইরেক্ট ভাবের সঙ্গে আইএনজি যোগ করে অবজেক্ট গোয়িং। আমি অবজেক্ট এখানে না দিলেও কোনো অসুবিধা নেই, দেখো কোশ্চেন মার্ক করে দিলাম। হোয়ার ওয়াজ স্বামী গোয়িং, দেখো এটা ডাব্লিউএইচ ফ্যামিলি আন্ডারে পড়ছে। এটা ওয়াজ ওয়ার হেল্পিং ভার্ব, স্বামী হচ্ছে সাবজেক্ট এখানে, আর গোয়িংয়ে দেখো V1 করেছি। ঠিক আছে, যদি অবজেক্ট দিতে চাও তাহলে অন দ্যাট ডে যোগ করে দেবে। বেশ, এটা হচ্ছে যে পজিটিভ ইন্ট্রোগেটিভ গেল। নেগেটিভ ইন্ট্রোগেটিভ কীভাবে হবে স্যার? দেখো নেগেটিভ ইন্ট্রোগেটিভ কী হয়, এটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ। হ্যাঁ NEG লিখে দিলাম। স্ট্রাকচারটা কি স্যার? দেখো ডাব্লিউএইচ ফ্যামিলি আসলো প্রথমে, এটারও তারপর কি আসবে? ওই একই সেম প্রসেস আসবে, ওয়াজ অথবা ওয়্যার প্লাস খালি যোগ হবে নট প্লাস ভার্বের ওয়ান প্লাস আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে অবজেক্ট। এটা হচ্ছে স্ট্রাকচার। ডাব্লিউএইচ ফ্যামিলি, ওয়াজ ওয়ার, নট, ভার্বের সঙ্গে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ অবজেক্ট। স্যার সেন্টেন্স বলুন একটা। অবভিয়াসলি বলছি, দেখো হোয়াই দি করছি এটা। হ্যাঁ ওটা হোয়ার দি করেছি, ডাব্লিউএইচ ফ্যামিলি হোয়াই দি করছি। হোয়াই ওয়াজ স্বামী ফাদার, হোয়াই ওয়াজ স্বামীজ ফাদার আইএনজি, তাই তো? হোয়াই ওয়াজ স্বামীজ ফাদার আস্কিং হিম টু গো টু স্কুল। ঠিক আছে, দেখো এখানে হোয়াই ডাব্লিউএইচ ফ্যামিলি থেকে এসছে, ওয়াজ অথবা ওয়ার মধ্যে হেল্পিং ভাব এসছে, স্বামীজ ফাদার এর সাবজেক্ট আটা করি। আস্কিং, দেখো আস্ক ছিল ভাবটা, তার সঙ্গে আইএনজি যোগ করেছি, তাহলে আস্কিং হয়ে যাচ্ছে এটা, আর এটা পড়ে যাচ্ছে অবজেক্টিভ পার্ট বা প্রেডিকেট। তো কি দেখলাম এখানে অ্যানালিসিসের ভিডিওটাতে, যে প্রত্যেকটার পার্ট পজিটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ। ঠিক আছে, তো প্রথমেই যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে SVO টেকনিক। ঠিক
ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে ভার্ব 1 ভার্ব 5 থাকলো। তারপর দ্বিতীয় স্ট্রাকচার পাস্ট টেন্সকে নিয়ে আমরা কাজ করব রাইটিং ইংলিশের ক্ষেত্রে। তো সেকেন্ড স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস মানে এটা পাস্টের আর কি V2 প্লাস অবজেক্ট সেই অনুসারে হবে। এটা অ্যাফার্মেটিভ কেসে হলো। দেখো অ্যাফার্মেটিভ কেসে এটা সাধারণ স্ট্রাকচার। তারপর এটা হচ্ছে যে পজিটিভ ক্ষেত্রে অ্যাফার্মেটিভ বলে আর কি, হ্যাঁ, পজিটিভ স্ট্রাকচার, এখানে কোনো নট থাকে না। নেগেটিভ স্ট্রাকচারের ক্ষেত্রে দেখো নট এসছে, নট থাকলো। এই দুটোকে মনে রাখতে হবে, টোটাল 3টাকে 4টে। আর যে দুটো স্ট্রাকচার মনে রাখতে হচ্ছে কি ইন্ট্রোগেটিভ আর নেগেটিভ ইন্ট্রোগেটিভ। এই দুটোকে না মনে রাখলেও চলে, তবে কি বলতো WH ফ্যামিলি প্রশ্ন করাটা অবশ্যই শেখা প্রয়োজন, কারণ WH ফ্যামিলি প্রশ্ন করা যে শিখবে, যদি শিখতে পারো তবেই WH কোশ্চেনের উত্তর তুমি দিয়ে আসতে পারবে। এটুকু মানে মাথায় ঢুকিয়ে নাও। যাই হোক, আশা করি এই ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে এবং ফার্দার তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই রেসপন্স করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।